সরকার পরে আলোচনা করছে, কিন্তু আগে আলটিমেটাম দিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র নেতাদের সাথে একটা রাজনৈতিক দলদের তারা একই প্ল্যাটফর্মে তাদের একই চিন্তায় আসতে পারছে না, পরস্পর বিরোধী কথাবার্তা হচ্ছে, এবং এতে করে মানুষের মধ্যে এক ধরনের আবার বিরক্তিভাব আসছে। আবার কেউ কেউ বলছে আরেকটা যুদ্ধ হবে বা আরেকটা বিপ্লব হতে হবে। এই যে আশঙ্কা বা ডামাডোল, অনেকে বলছে দেশের অবস্থা এখন ভালো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম, একদল ছাত্র বলা হচ্ছে ছাত্রদলকেও ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। তারা পোস্টার লাগাতে গিয়েছিল, সেই পোস্টার লাগাতে দেওয়া হয়নি। চাপা উত্তেজনা রয়েছে, অনেকখানে নাগরিক বৈষম্য বিরোধী কমিটি দেওয়া হচ্ছে। আগেই আলটিমেটাম দিয়ে দেয়া, তারপরে আলোচনায় বসা, মানুষের মধ্যে অস্বস্তি, সরকারের অস্বস্তি, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, এটা যেটা হয়েছে আর কি, বিএনপির সঙ্গে যে ছাত্রদের একটা এক ধরনের আপাত দৃষ্টিতে অনেকে বলছে এটা বিরোধ এবং ভুল বুঝাবুঝি। এই ব্যাপারটা আমার বিবেচনায় আগামীতে ছাত্ররা এই ধরনের বড় যে কোনো পদক্ষেপ নেবে সেটা বিরোধিতা আসবে, সেটারই বিরোধিতা আসবে বিএনপির কাছ থেকে। এটা হবে, কেন হবে সেটা আমি বলি আপনাকে। এটা হলো ওই যে দাবিটা, ওই দাবিটা যথার্থতা আছে কি নাই এই বিবেচনায় না, কিন্তু বিবেচনাটা হলো এরকম, এখন কিন্তু দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ কিন্তু পরস্পরের সহযোগী আর নাই, আসলে দুই পক্ষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। আমি একটা কথা খালি বলি আপনাকে, এই ছাত্রদের একটা প্রতিনিধি দল সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ পঞ্চগড়ে গিয়েছিল। পঞ্চগড়ে গিয়ে তারা কি বলেছে আমি আপনাকে একটু খালি হেডলাইনে পড়ে শোনাই। আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে বলেছে হাসনাত আব্দুল্লাহ। এটার শেষ অংশটা যে নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে, এটা ভালো কথা। আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, এই কথাটার মধ্যে এক ধরনের ঔদ্ধত্য আছে। এই ঔদ্ধত্য যদি কেউ দেখাতে চায় দেখাতে পারে, কোনো সমস্যা নাই, তার এই অধিকারটা আছে। কিন্তু এই ঔদ্ধত্য কি বিএনপি মানবে? যদি এটা বিএনপি মানে তাহলে তো বিএনপি থাকে না, তাহলে তো বিএনপি থাকে না। তারা যেটা কথা বলার চেষ্টা করেছে যে এই আন্দোলনটা আমরা করেছি, হাসিনাকে আমরা নামিয়েছি, তোমরা পারো নাই, মূল বক্তব্য বলে এটা তাদের। তো এই বক্তব্য বিএনপি মানবে? মানবে না। বাংলাদেশের এখনো সবচেয়ে বড় দুইটা ছাত্র সংগঠন যদি আমি বলি, ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করছেন, ধরে নিলাম তারা ক্ষমতার সঙ্গে ছিল, কাজে ওটা আমি রাখলাম আপাতত সরিয়ে। তাহলে বড় ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রদল, ছাত্রদল কোথায়? এই পুরো আন্দোলনে তারা কি সবাই ঘরে বসে ঘুমাইছে? ঘুমাইছে ভাই? ঘুমাই তো নাই। ছাত্রদলের সভাপতির সঙ্গে আমার সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল। সে আমাকে দেখাইছে, ভাই দেখেন আমার দুইটা গুলি লাগছে, এখানে হাতের এখান থেকে একটা গুলি লেগে বেরিয়ে গেছে, আর একটা গুলি লাগছে এই হাতে। তো গুলি লেগে বেরিয়ে গেছে ভাই, এটা গুলির জিনিসটা নকশা করে বানায় নাই কেউ। ওখানে চামড়া দেখলে আমি বুঝতে পারছি চামড়াটা তো এবড়ো থেবড়ো হয়ে আছে এখনো। কোথাও এই নিউজটা হয়েছে নিউজ কেউ দেখছে? সার্জিস আলম একটা গুলি খাইছে, তার শরীরে একটা রাবার বুলেট লাগছে, হাসনাত আব্দুল্লাহ লাগছে, নাহিদ ইসলামকে ধরে নিয়ে গেছিল, ঠিক আছে মানলাম। আসিফকে মারছে কেউ? নাকি ওই মাস্টার মাইন্ড কি মাহফুজ আলম ওনার গায়ে লাগছে কিছু? তাহলে ছাত্রদল এত বড় একটা সংগঠন, যার সভাপতি, রানিং সভাপতি গুলি খেয়েছে, রাবার বুলেট খেয়েছে, গুলি এই পয়সা বলতে বেরিয়ে গেল, তার নিউজ দেখছেন কোথায় পর্যন্ত? দেখেন নাই। তো তারা কি কোনো ভূমিকা রাখে নাই? রাখছে তারা। এখন তাদেরকে আপনি সাইড করে দিচ্ছেন, দিয়ে বলছেন যে আমিই করেছি, সব আমি করেছি। তো এই যখন আপনি বলবেন, সেটাকে বিএনপি খুব ঠান্ডা মাথায় মেনে নেবে, হ্যাঁ ভাই তুমিই করেছো, তোমার নেতৃত্বে আমি করেছি। বিএনপি মানবে? বিএনপি তো জানে তার কি ভূমিকা ছিল। বিএনপি বলেন যে এতদিন বলে নাই কেন? এতদিন বলে নাই এই কারণে যে শুরু থেকে এই যে আওয়ামী লীগ নামছে, এই যে অর্জনটা, বিএনপি জানে এই অর্জনের নেট রেজাল্ট আমার কাছে আসবে, বিএনপিটা জানে। বিএনপি এখানে এদের সঙ্গে কিছু বলে নাই, কিছু করে নাই। আপনি দেখবেন, মানে আমি আরো কয়েক বছর আগে, আমার বাচ্চারা যখন ছোট ছিল আর কি, ধরেন আপনার 7-8 বছরের বাচ্চা, যদি আপনি ঘরে থেকে আপনিও দেখবেন কোনো একটা বিষয়ে আলোচনা হচ্ছে, পট করে বলে বলছে বাবা তুমি কিছু বুঝো না, বলে কিন্তু বাচ্চারা। আমি কি যে বলি হ্যাঁ আমি বুঝি না, মানে তারপরে তার জায়গায় আমি গলা টিপে ধরি না, কিন্তু আমিও হাসি, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না, তুমি সব বুঝো। কয়দিন বলি এরকম,
একদিন, 2 দিন, 3 দিন। ধরেন আমি একটা বড় জায়গায় বসে আছি, অনেক আমাদের আত্মীয় স্বজন সবাই আসছে, তখন যদি সে বারবার এগুলো, বাবা তুমি কিছু বুঝো না, তুমি কিছু বুঝো না, একসময় তাকে চট থাপড় দেবো। ভাই, দিস ইজ দ্য রিয়েলিটি। প্রথম দিকে বলছে যে আমি সব করছি, তুমি কিছু করো না, তুমি কিছু করো নাই, চুপচাপ ছিল, করুক, বাচ্চা মানুষ করতেছে, করুক। তারপর যখন বলে আমি এটা করবো, আমি এটা করবো, বলে না আমি করবো না, আমি করবো না ভাইয়া, তুমি করো। তো তুমি তো আর করার সাহস পাও নাই। আলটিমেটাম দিছ যে বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। ছাত্রলীগের নামাই দিছ, গভর্নমেন্ট তো খুশি যে ওরা বলছে এই অজুহাতে আমি দিলাম নামিয়া, আমাদের এমপ্লয়ার সে, গভর্নমেন্ট তো মনে করে তাদের এমপ্লয়ারের কথা বলছে নামাই দিছে, ছাত্রলীগের নিষিদ্ধ করে দিছে একটা কালো আইন দিয়া করছে। তখন ওইটা করতে গেছে, এটা পাইছি, যা চাই তাই পাই, তখন গেছে বিএনপি কে না ভাই আমি করুম না। বিএনপিতে কি এই তো অন্তর্বর্তীকালীন সরকার ডাইকান ছিল যে আপনার আসেন মতামত দেন? এরা নিজেরা যাই বলছে যে আমরা এটা চাই না। তো এদের ওয়েটটা ছাত্ররা না বুঝতে পারে, সরকার বুঝে, সরকার চুপ হয়ে গেছে। এখানে কিন্তু শাহাবুদ্দিন সাহেব থাকা ভালো না না ভালো, শাহাবুদ্দিন সাহেব নিজে কি শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়েছে কি হয় নাই, সে অন্য দেশের নাগরিক কি নাগরিক না, ওরা পার্সোনাল দুর্নীতি কত পাহাড় সমান হিস্ট্রি আছে, এই সমস্ত কোনো কিছুই কিন্তু বিএনপি বিবেচনায় নেয় নাই। বিএনপি বিবেচনা একটাই, যে সামনের যে লড়াইটা, সেই লড়াইয়ের নেতৃত্ব আমার কাছে থাকবে, এবং সেই লড়াইয়ের নেতৃত্ব আমি কারো কাছে দিব না, আমার কাছে থাকবে। মানে এখন থেকে সেটা প্রমাণ করে দিলে, ওই সময় ওই দিন থেকে প্রমাণ করা স্টার্ট করছে, ওই দিন থেকে। এবং কি হয়েছে, আলটিমেটাম তো হয় নাই, ছাত্ররা কি করতে পারছে? ছাত্ররা মানে ওই যে সংগঠিত যারা নাকি লিডার আর কি, তারা কি করতে পারছে? পারছে কিছু করতে? গেছিল বুঝাইতে এই বিএনপিকে সবার সঙ্গে আমরা বসবো, বসছে, বসে কি করতে পারছে? শুনছে তো, শুনছে। বাচ্চারা যখন আমাকে বুঝাইতে আসে, বাবা তোমাকে বুঝাই, তোমাকে বাবা বুঝায়, তারপরে আমি চুপ করে থাকি, ঠিক আছে বাবা যাও তুমি দিলে, ও বললো চলে গেলো, কি হলো? এটাও তাই হয়েছে ভাই। রাজনীতি অত সহজ জিনিস। তাহলে মাসুদ কামাল, যেই সংস্কারের জন্য আমরা বললাম, আমরা যে ধরনের কালো আইনের বিরুদ্ধে কথা বললাম, আমাদের ছাত্র জনতার দীর্ঘদিনের দাবি ছিল অনেকগুলো সেক্টরে, তো কথা তো ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সব কিছু সমাধান করে সুন্দরভাবে দেশটাকে গড়ে করবে। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, দুটো খুব মৌলিক প্রশ্ন, কিন্তু এটা আপনার ভাবতে হবে। একটা হচ্ছে যে ছাত্র নেতাদের সাথে বিএনপির মত পার্থক্য, মতবিরোধ, ঠিক আছে, কিন্তু সরকারের ভূমিকা কি হবে? যেটা আমি একটু আগে ডক্টর জাহিদুর রহমান সাহেবকে বললাম, যে এই যে এই 6টা সংস্কার কমিটি তাদের বিভিন্ন জায়গায় এগুলো তাদের প্রতিবেদন দিবে, এগুলোকে পাস করতে হবে, অর্ডিন্যান্স করতে হবে। এখন বিএনপি থেকে বলা হচ্ছে এই অর্ডিন্যান্স পাস কে বৈধতা দেবে? সরকার। আবার প্রশ্ন হচ্ছে এই সরকারের বৈধতা আছে কিনা। যে নতুন করে যে অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, আমাদের উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এবং এটি কোনো আদালতে এটা আর কেউ প্রশ্ন তুলতে পারবে না। এবং দেশে যদি কেউ জরুরি অবস্থা জারি করতে হয়, তাহলে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সম্মতিতে হতে হবে। অনেক আইনজ্ঞ বলছে এই ধরনের মতামত, এই ধরনের অধ্যাদেশ আসলে আইনগত। ভাই এগুলো হলো মনের শান্তি, বুঝছেন? আমি বলি আপনাকে, এগুলো যারা করে, শেখ হাসিনা তো অনেক অধ্যাদেশ জারি করছিল, এটা করা যাবে না, ওটা করা যাবে না, হয়েছে, ঠিকছে, এগুলো মনের শান্তি, এটা কিছু করলাম, টিকবে না। তাহলে সংস্কার ছাড়া কি নির্বাচনটা হবে? আমি বলি আপনার একটা কথা, ডক্টর ইউনূস একটা মানে অসাধারণ একটা মানে সেন্টেন্স বলছিলেন ওনার সংস্কার সংক্রান্ত যে ভাষণটা ছিল, ওই সব ভাষণে, মানে ওটা হলো গিয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য। সেটা হলো সংস্কার কেবল আমরা করবো না, সংস্কার আপনাদেরকেও নিজেদেরকে সংস্কার করতে হবে। আপনাদের কারা? সবাই। কাজে সবাই কি সেই সংস্কারের জন্য প্রস্তুত? আমি বলতেছি ভাই আপনি আমার একটা সংস্কার করে দেন, উনি করে দিল, আমি কি মানতে প্রস্তুত? ডক্টর জাহেদ একটা সংস্কার কমিশনের মেম্বার আছে, ওনাকে নিয়ে কয়জন? 7 জন নাকি 8 জন। এই 8 জনে মিলে একটা সংস্কার করলো। ওখানে ভিতরে কিন্তু অনেক ঝগড়াঝাটি হবে, অনেক জ্ঞানের হবে, লড়াই হবে, তারপরে সবাই মিলে হয়তো এক জায়গায় বলবে এটা ঠিক আছে, ঠিক আছে, আমার সঙ্গে ওরা এত খাতির, আমি প্রস্তুত ওর মানার জন্য। যখনই আমার সামনে আসবেন, তখন আমাদের মানসিকতাটা কি জানেন, যে আমি কি মনে করি, আমার জন্য এটা কি লাভ হবে,
আমার জন্য কি করতে, আমি কিন্তু বলি না, ভাবি না যে আমার সোসাইটি কি লাভ পাবে, আমি আমারটুকু বুঝি। ধরা যাক আমি একজন ক্যান্ডিডেট, ইলেকশন করতে চাই, এমপি হতে চাই, আমি চট করে বিবেচনা করবো এইটা মানলে কি আমার এমপি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে। আমরা সবাই এইভাবে চিন্তা করি। এই চিন্তার কারণে এই সংস্কারের জন্য কি আমরা প্রস্তুত? ছাত্ররা কিভাবে যে আমি এখন হঠাৎ করে এত ক্ষমতাশালী হয়ে গেছি, আমি যা বলি ডিসি তাই শুনে, আমি যা বলি এসপি তাই শুনে, এই সংস্কার হলে কি আমার সেই ক্ষমতাটা থাকবে? সবাই এভাবে ভাবে, বিএনপি লিডাররা তারাও এভাবে ভাবে যে আমি তাহলে এই সংস্কার করলো, আমি এমপি। যেমন আমি যেটা মনে করি পার্সোনালি, এমপির এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ভূমিকাই থাকা উচিত না, একদম এটা আমি মনে করি। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করবে উপজেলা চেয়ারম্যান অথবা স্থানীয় সরকার যারা, তারা করবে। এমপি এটা মানবে? বাংলাদেশে আমরা দেখি নাই যখন এমপিদের বেতন বাড়ে সবাই এক হয়ে যায়, যখন এমপিরা শুল্ক আছে, শুল্কমুক্ত গাড়ি তুমি আনবে একজন এমপি, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তোমার শুল্ক, দেশের সমস্ত লোক শুল্ক দিবে, তুমি দিবা না কেন? হোয়াই? তুমি কে ভাই? কিন্তু ওরা তো একমত হয়ে যায় এবং ওরাই তো আইন মানায়। তো ওরা কি এটা মানবে যে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড থেকে আমাকে করেছে, সরাই দিছে? এবং তারা তাদের হাতে ক্ষমতা বলে তারা ক্ষমতাটাকে এইভাবে কুক্ষিগত করছে যে এলাকায় তার কথা ছাড়া কিছুই হয় না, এমপির কথা ছাড়া। এক একটা এমপি এক একটা এলাকার এক একজন রাজা, অলিখিত রাজা সে। তো এটা সে ছাড়বে? সে তো ভোগ করে আসছে ভাই। তো এখন এই জায়গাটাতে মানে কথা যে আমি কি আমার মানসিকতাকে চেঞ্জ করতে পারছি, আমি কি আমাকে সংস্কার করতে পারছি? যদি আমি আমাকে সংস্কার করতে না পারি, উনি আমার কি দিল না দিল কি আসে যায়, কি আসে যায়? তো এগুলি ভাই বলে তো লাভ নাই। ওই সংস্কারটাতে কি হবে? একটা লিখিত কাগজ থাকবে, ওই তো থাকবে। তার কাছে বলেন আপনি মুসলমান, আমি মুসলমান, ধরা যাক আমরা মুসলমান সবাই, আমাদের জন্য একটা গ্রন্থ আছে না, পবিত্র কোরআন, ওটা মানলে তো আমার মুসলমানের তো কোনো সমস্যা নাই, মানি আমি, আপনি মানেন, আপনি আপনার মতো করে মানেন, আমি আমার মতো করে মানি। আমি কতটুকু মানি? যেটুকু মানলে আমার সুবিধা অতটুকু মানি, যেটুকু মানলে অসুবিধা এটুকু মানি না, মানি না। এখানে একটা জিনিস হবে। তো আমি আপনার কথা বুঝতে পারছি মাসুদ কামাল।